শুরু করেছি তোমাকে চাই লেখনীতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 16। বেলকনির বাতাস, রঙিন টিউলিপ আর ঘরের শান্তি সব মিলেমিশে এক নিখুঁত দুপুরের মুহূর্ত গড়ে তুলল, যা শুধু তাদের দুজনের জন্যই। বিকেল গড়িয়ে আসতে কিরিস আর কাবির আবারও অফিসে ফিরে গেল। আজকের মিটিং আর ডকুমেন্ট কাজ সামলাতে হবে বলে তারা কিছুটা ব্যস্ত, তবে দুজনের মুখে সেই নিশ্চয়তা, সন্ধ্যার পর আর কোনো কাজ নেই, সোজা বাড়িতেই ফিরবো। সন্ধ্যা নামতেই দুজনেই ফিরে এলো বাড়িতে। বড়সড় হলরুমে তখন আলো জ্বলে উঠছে, বাতাসে টাটকা চায়ের গন্ধ, টিভিতে বাজছে হালকা মিউজিক আর মেয়েরা মজা করে হাসাহাসি করছে। সুরভি আরবি যারা সবাই সোফায় গাদাগাদি করে বসে আছে, হাতে পপকর্ন, চাট, ফুচকা। লিসিও তাদের সঙ্গে বসে আছে, তবে একটু নীরব, মাঝে মাঝে হেসে উঠছে। ছেলেরা ফ্রেশ হয়ে এক এক করে এসে বসলো। কিরিস সোফার কোনায় বসলো, কাবির অন্য পাশে। তাদের উপস্থিতিতেই যেন পরিবেশটা আরো জমে উঠল। আনোয়ার সাহেব তখন নিজের কফি হাতে নিয়ে এগিয়ে এসে বললেন, তো কিরিস, প্রজেক্টের খবর কি হলো? শুনলাম ফ্রান্সে যেতে হবে। কিরিস মাথা হেলিয়ে শান্ত গলায় বলল, জি বাবা, এটা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ। এখনো ডিটেলস বলছি না, তবে সময় মতো সব জানবো। আপনার সাপোর্ট থাকলে আমি নিশ্চিত সফল হব। আনোয়ার সাহেব হালকা হাসলেন, চোখে ভরসা আর গর্বের আভা। তোর উপর আমার সবসময় আস্থা ছিল, আছে, থাকবে। এদিকে মেয়েরা কিন্তু গম্ভীর আলোচনার মাঝেও নিজেদের খুনসুটি থামায় না। যারা হেসে উঠল, বলল, ওহো, এবার তো কিরিস ভাই ফ্রান্সের রাজা হবে। আরবি সঙ্গে সঙ্গে যোগ দিল, হ্যাঁ, তখন আমরা যাব ফ্রান্স ট্যুরে, ফুলের মাঠে দাঁড়িয়ে ছবি তুলব। সুরভি খিলখিল করে হেসে লিসির দিকে তাকিয়ে বলল, আর লিসি তখন কি করবে? টিউলিপের বাগানে বসে থাকবে। লিসি লজ্জায় কিছু বলতে পারল না, শুধু চোখ নামিয়ে ফেলল। কিরিস এক পলক তাকালো, তবে মুখে কোনো কথা বলল না। তার নীরবতা যেন আরো ভারী করে দিল পরিবেশটা। হলরুম ভরে উঠল হাসি, গল্প আর চায়ের গন্ধে। কাজের চাপ, বাইরে দুনিয়ার ব্যস্ততা, সব ভুলে সবাই এই মুহূর্তে একসাথে নিজের আপনজনদের সঙ্গে। হলরুমে গল্প, হাসি আর আলাপ জমে উঠছিল, তবে ধীরে ধীরে চারপাশে একটি শান্ত স্নিগ্ধতা নেমে এলো। সবাই টিভির সামনে একসাথে বসলো, কেউ সোফায় হেলান দিয়ে, কেউ মেঝেতে কুশন ফেলে। টিভিতে চলছিল পুরোনো একটা ক্লাসিক সিনেমা। সুরভি আরবি যারা প্রথমে খিলখিল করে হেসেছিল, কিন্তু গল্পের ভেতর ঢুকে পড়তে তারাও চুপ হয়ে গেল। প্রিয়া সুপ্রিয়া একপাশে বসে হাতের কাজ করতে করতে চোখ রাখলো পর্দায়। আনোয়ার সাহেব চুপচাপ নিজের কফি হাতে নিয়ে সিনেমার প্লটে ডুবে আছেন। কিরিস বসেছিল সামনে সোফায়, পাশে কবির, তার দৃষ্টি পর্দার দিকে, কিন্তু মাঝে মাঝে চোখ পড়ে লিসির উপর। লিসি বসে আছে একদম শান্ত, দুহাত ভাঁজ করে, তার চোখও টিভির দিকে, তবে ভেতরে কোথাও যেন অদ্ভুত নীরবতা জমে আছে। ঘরের বাতাসে শুধু সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর মৃদু আলো, বাইরে থেকে আসা ঠান্ডা বাতাস পর্দা উড়িয়ে দিচ্ছে, আর সেই হাওয়া ফুলের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে হলরুমের কোণে। কেউ কিছু বলছে না, কেউ হাসছে না, যেন একসাথে সবাই এক মুহূর্তের জন্য একই ছন্দে নিঃশ্বাস নিচ্ছে, শান্ত, স্বস্তির, একেবারে ঘরোয়া। সিনেমাটা শেষ হতে হতে এক ঘরে একেবারে শান্ত পরিবেশ নেমে এলো। টিভির আলো কমে আসতে আনোয়ার সাহেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি কাবির আর কিরিসকে ইশারা করলেন, চলো অফিস রুমে একটু বসি, কয়টা কথা আছে। তিনজন একসাথে বাড়ির অফিস রুমের দিকে গেল। ভেতরে ঢুকে গম্ভীর আলোচনার আবহাওয়া তৈরি হলো। বড় টেবিলে ফাইল খোলা হলো। আনোয়ার সাহেব কাজের ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশের প্রজেক্ট, বিশেষ করে ফ্রান্সের ট্যুর নিয়ে বিস্তারিত কথা বলতে লাগলেন। কিরিস মন দিয়ে শুনছে, মাঝে মাঝে তার কণ্ঠে ছোট্ট মতামত যোগ হচ্ছে। কাবির নোট নিচ্ছে, যেন কিছু বাদ না পড়ে। প্রায় আধা ঘন্টা আলাপ শেষে আনোয়ার সাহেব উঠে দাঁড়ালেন। বাকি আলোচনা বিশ্রাম নাও। চলে গেল ঘুমানোর জন্য।
আন্ডারওয়ার্ল্ডের হিসাব নিকাশ। তার চোখে তখন অন্য এক দৃষ্টি, গম্ভীর, হিসেবি আর খানিকটা অন্ধকার। বাইরে সিনেমার নীরবতা যেন মিলিয়ে গেল। ল্যাপটপের আলো শুধু ক্রিসের মুখ উজ্জ্বল হচ্ছিল, আর চারপাশে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত রহস্যময় গাম্ভীর্য। অফিস রুমটা ফাঁকা, বাইরে হল রুমে তখন নীরবতা, শুধু টিভির হালকা আলো। ভেতরে একমাত্র আলো কিরিসের ল্যাপটপের স্ক্রিন থেকে আসছে। কিরিস কফির মগ টেনে নিল, চুমুক দিয়ে আবার সামনে ঝুঁকল। ল্যাপটপে একটা বিশেষ সিকিউরিটি সফটওয়্যার ওপেন হলো। কালো ব্যাকগ্রাউন্ডে কোড ভেসে উঠেছে, একটার পর একটা ফাইল খুলছে, সব আন্ডারওয়ার্ল্ডের তথ্য। স্ক্রিনে ভেসে উঠল কিছু নাম, ছবি আর লোকেশনের মানচিত্র। ঢাকার অন্ধকার গলি থেকে শুরু করে বিদেশের কয়েকটা শহরের রুট, সবে নকশার মতো সাজানো। একটা ফোল্ডার ওপেন করতেই চোখ পড়ল কিছু ছবি। কেউ রক্তের ভিজে পড়ে আছে, মুখ চেনার মতো নেই। তার পাশে তারিখার সময় লেখা। ইরিসের চোখে একেবারে ঠান্ডা, কোনো আবেগ নেই, যেন এগুলো তার কাছে কেবল সংখ্যা, কেবল হিসাব। হঠাৎ স্ক্রিনে লাল রঙের একটা নোটিফিকেশন উঠল। স্লিপমেন্ট ডিলিট, পসিবল ব্যাটেরিয়াল, নিড কনফার্মেশন। কিরিস ঠান্ডা গলায় ফিসফিস করল, তোরা ভেবেছিস আমাকে ফাঁকি দিবি? সে কিবোর্ড কয়েকটা কি চাপতে এক ভিডিও কল কানেক্ট হলো। অপর প্রান্তে মুখ ঢাকা দুজন লোক অন্ধকার ঘরে বসে আছে। কণ্ঠ ভারী, গম্ভীর। বস, প্রবলেম হয়েছে, একটা চালান আটকানো গেছে। কিরিস হেলান দিয়ে বসলো, চোখে আগুন, কিন্তু গলায় বরফের মতো শীতলতা। কোথায়? চট্টগ্রাম পোর্টে। আমরা খোঁজ নিচ্ছি, কিন্তু ভেতরে কারোর লিক আছে। কিরিস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঠান্ডা হেসে বলল, লিক আছে মানে? আমার সিস্টেম লিক থাকার সাহস কার হলো? ওপাশের লোক দুজন কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। কিরিসের চোখে তখন নিষ্ঠুর ঝলক। শোন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি নাম না পাই, তবে আমি নিজেই নাম লিখে দেব, আর তোর নামটাই সবার আগে লিখব। কল কেটে গেল। ল্যাপটপের আলো নিভে গেলেও ঘরটা যেন আরো অন্ধকার হয়ে গেল। কিরিস গম্ভীর শ্বাস নিল, ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটল, শীতল প্রাণঘাতী হাসি। তার ভেতরে সেই অন্য মানুষটা জেগে উঠেছে, যে মানুষটা পরিবারের সামনে নিখুঁত ছেলে, কিন্তু অন্ধকারের ভেতর এক শাসক, এক ছায়া সম্রাট। রাত তখন অনেকটা গভীর, বাড়িটা একেবারে নিশ্চুপ, শুধু বাইরে ঝিঝি পোকার শব্দ। সবাই ঘুমিয়ে আছে। লিসির হালকা পিপাসা পেল। সে চুপচাপ নিজের রুম থেকে বেরিয়ে নিচে নামলো পানি খেতে। পরনে কুর্তি প্লাজো, মাথার চুল এলোমেলো, তার চোখে তখনও ঘুমের ছাপ। সে রান্নাঘরের দিকে যেতে গিয়ে হঠাৎ থমকে গেল। অফিস রুমের জানালার ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে। লিসি অবাক হলো, এত রাতে কে জেগে আছে? সে চুপচাপ পাশ দিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা খোলার আওয়াজ হলো। চুপচাপ একটা ছায়ার মতো উপর থেকে সিঁড়ি দিয়ে নামছে। কোনো দিকে না দেখে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু এগোতেই নজরে পড়ে এক রাত জাগা পরী, মায়াবী ডাগর ডাগর চাউনিতে তার দিকে তাকিয়ে আছে। হাতে গ্লাসে পানিটা যেন মুখ পর্যন্ত যাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই অন্ধকারে রাজার দিকে। লিসি কিছু বলার আগে সামনে দাঁড়িয়ে কিরিস, মুখ গম্ভীর, চোখে সেই ঠান্ডা দৃষ্টি যেটা লিসি আগে কখনো দেখেনি। লিসি কেঁপে উঠল, এক মুহূর্তে তার গলা শুকিয়ে গেল। আপনি এখনো জেগে আছেন? কিরিস এক পা এগিয়ে এলো, কিছু না বলে সোজা লিসির দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন হাজারো গোপনতা, রহস্য আর এক অদ্ভুত চাউনি মিশ্রিত। কোনো কথা বলল না, সে শুধু তাকিয়ে রইল। হঠাৎ সে লিসির হাত টেনে নিল। লিসি চমকে উঠল, কি করছেন? কিরিস উত্তর দিল না, একটানে তাকে নিজের বুকে জড়িয়ে ধরল। লিসি প্রথমে প্রতিবাদ করতে চাইল, কিন্তু কিরিসের বাহুর শক্তি এমন, যেন পুরো পৃথিবীর থেকে আলাদা একটা জায়গা টেনে নিচ্ছে। তার কণ্ঠ নিচু, গম্ভীর আর প্রায় ফিসফিস। চুপ, 1 মিনিট শুধু। লিসি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতর ধপধপ করছে, কিন্তু শরীর নড়ছে না। কিরিসের নিঃশ্বাস গরম বাতাসের মতো তার কানে লাগছে। কিরিসের বুকের সঙ্গে লেপ্টে আছে লিসি। কিরিস যেন লিসিকে জড়িয়ে নিজের শক্তি
দাঁড়াচ্ছে, ক্লান্ত শরীরটা এলিয়ে দিচ্ছে লিসির উপর। মুহূর্তটা নিরাপত্তা থাকলেও দৃশ্যটা যেন চিৎকার করে বলছে, দেখো আলো, তুমি। আমি তো ছায়ার অশান্ত উষ্ণ উন্মেষণ, তবু তোমার একটিমাত্র হাসি আমার অন্তঃস্থল কালো গ্রন্থি ভেঙে দেয় নিঃশেষে। অস্থির হৃদয় তাই আর চিৎকার করে ফেটে বলে, দেখো আমি অন্ধকার, অথচ তোমার আলোর কাছে এসে নিঃশেষ জীবন সমর্পণ করে দিই নির্ভয়ে। তুমি বোঝো কি, এই প্রেম আমার অস্বস্তি ঝলসে যায়, ছাই মিশে ভেঙে ফেলে। তবু আমি রুখি না, কারণ তোমার দুদিতে হারিয়ে গেলেও আমি সব হাহাকার মুক্তির রূপ ধরি। ওহে আলো, আমার এই আধার, তোমার প্রেমের বন্দি। আজ স্বীকার করি আমি ধ্বংস হয়েছি, অথচ সেই ধ্বংসেই আমি প্রথমবার সত্যিকারে জীবিত। তোমার অধরের লুকানো নীরবতা আমার অন্তিম স্রোত। লিসিও বোকার মতো কিরিসের বুকে চুপ করে আছে, যেন এটাই তার জায়গা। কিছুক্ষণ পর কিরিস ধীরে ধীরে ছেড়ে দিল, যেন হঠাৎ নিজেকে সামলে নিল। পানি খেতে যাচ্ছিলে তো, যাও। কিরিস সরে গেল, আর লিসি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। লিসি কোনো মতে নিজেকে সামলে বলল, আমি পানি খেতে এসেছি। সেটা আপনি কিভাবে জানলেন? কিরিস হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, কেউ যদি কিচেনে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকে, তাহলে সে গ্লাস দিয়ে গোসল করবে না, নাকি পানি খাবে? সেটা তো চোখেই বোঝা যায়, মিস শর্মা। কিরিসের কথা শুনে লিসির ভেতরের গাধা গাধা একটা রাগ জমে উঠল। আমি যা ইচ্ছা করব, তাতে আপনার সমস্যা কোথায়? কিরিস একচোট হেসে বলল, কিচেনে মানুষ সাধারণত খেতে বা রান্না করতেই আসে। তাছাড়া ক্ষুধা পেয়েছে, তাই ভাবলাম কিছু খাবো। তুমি খাবে নাকি, লিসি শর্মা? না, আমার ক্ষুধা নেই, আপনি খান, বলে লিসি চলে যেতে ফিরল। পেছন থেকে কিরিস ডেকে উঠল, হুম, চলে যেও না, রান্না করবে কে তখন? ঘুরে দাঁড়িয়ে চোখ সরু করে লিসি বলল, রান্না করবে মানে? ক্ষুধা পেয়েছে, নিজে রান্না করে খান। কিরিস কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, সেটা পারি, কিন্তু ভেবেছিলাম যদি একা একা খাই তোমার লোভ লাগতে পারে, আর তুমি যদি আমার খাবারে নজর দাও, ও মাই গড, তাহলে তো সারাদিন বাথরুম থেকে বেরোতে পারবো না মনে হয়। কিরিসের এমন উদ্ভট কথায় লিসি পুরো অবাক হয়ে গেল। আপনি আসলে কি চান মিস্টার, পরিষ্কার করে বলুন। আপনার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার আমার মাথার উপর দিয়ে যায়। কিরিস এবার গম্ভীর হয়ে সোজা দাঁড়ালো। তাহলে শোনো, আমার খুব খিদে পেয়েছে, ফ্রিজে কিছু রাখা আছে তো আমার জন্য, সেগুলো বের করে গরম করবে আর সরাসরি আমার রুমে নিয়ে আসবে। নিজের জন্যও নিয়ে এসো, না হলে কিন্তু তোমাকে আমার সঙ্গেই খেতে হবে। লিসি বিরক্ত হয়ে বলল, মগের মূল্য পেয়েছেন নাকি? আমি এত কিছু করতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। যার পেটের ভেতর আগুন জ্বলছে সে নিজে রান্না করুক। দুপা সামনে এগিয়ে এসে কিরিস নিচু গলায় বলল, সেটাও ঠিক, কিন্তু আমি চাই তুমিই নিয়ে আসো, আর না আনলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো, লিসি শর্মা। কিরিসের গলায় সেই হুমকি মেশানো সুর শুনে লিসির শরীরে হালকা ভয়ে শিহরণ বয়ে গেল। কিরিস আবার বলল, এরপরেও যদি না আসো, তাহলে আজ পর্যন্ত আমাদের মাঝে যা যা হয়েছে সবটা আমি সবাইকে বলে দেব, সিনেমার মতো ডিটেলস সহ। আর তাছাড়া তুমি যদি আমার রুমে খাবার না আনো, আমি তোমাকে সোজা আরবের রুম থেকে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে শুয়ে ঘুম পাড়াবো। এক শেষ কথাটা শুনে লিসির ভেতর অদ্ভুত এক অস্থিরতা তৈরি হলো। সে কাপা গলায় বলল, আপনি কেন বারবার আমাকে এভাবে ব্ল্যাকমেল করেন বলুন তো? প্রথম থেকে আমি কি আপনার কাছে এসেছি? আপনিই আমাকে টেনেছেন নিজের কাছে, আর এখন উল্টো দোষ চাপাচ্ছেন আমার ঘাড়ে, বেয়াদব বেটালো। কিরিস ঠোঁট চেপে ধরে বলল, আমি কিছু জানি না, আমি ওপরে যাচ্ছি, আর তুমি লিসি শর্মা খাবার নিয়ে আসো। বলতে বলতে কিরিস যেন কিছু অদৃশ্য আনন্দে গদগদ করে, মনে হয় পুরো বিষয়টাই তার পছন্দের খেলার মতো, নিশ্চিত যে লিসি খাবার নিয়ে আসবেই। লিসি নিচে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করতে লাগলো, আমি কি পাগল, কেন অযথা তর্কে জড়ালাম? পানি খেয়ে তো মরবো, এখন ঘরে গেলে কি? পানি খেয়ে তোদের মারবো, এখন ঘরে গেলে কি করব?
না নিয়ে গেলেও তো উপায় নেই। বিরক্ত আর থমথমে মেজাজ নিয়ে সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। ফ্রিজের মাথাটা টেনে খুলতে হালকা খানিক অসহায় বিরক্তি আর চাহনিতে উঠল। হাজার খানিক বিরক্তি নিয়ে লিসি ফ্রিজের দরজা টেনে খুলল। ভেতরে চোখ বোলাতে তার দৃষ্টি আটকে গেল একটা বাটিতে রাখা চিজ পাস্তাতে। এটুকুই যথেষ্ট, বিশেষ ঝামেলাও নেই, নিজের সঙ্গে নিজে বিরক্ত গলায় বলল সে। বাটি হাতে তুলে ওভেনে ঢুকিয়ে দিল। গরম হাওয়া ছাড়তে শুরু করতে লিসির কপালে আরো ভাঁজ পড়ল। দাঁত চেপে ভাবল, এমন বেয়াদব লোক, তবুও না জানি কেন আমি বারবার ওনার কথাই জড়িয়ে যাই। ওভেনের টুং শব্দে চমকে উঠল, বাটি বের করলো। চিজ গলে কে হালকা সুবাস ছড়িয়ে পড়তে লিসি গম্ভীর মুখে ট্রে খাবার সাজিয়ে নিল। ধীরে ধীরে পা টিপে উপরে সিঁড়ি ভাঙতে ভাঙতে তার বুকের ভেতর এক অদ্ভুত ধুকভুকানি শুরু হলো। ধীরে ধীরে ট্রেটা হাতে নিয়ে লিসি কিরিসের রুমের সামনে দাঁড়ালো। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা আলো ছড়িয়ে আসছে। বুক ধকধক করছিল, তবুও ঠোঁট কামড়ে সাহস জোগাল সে। এতটুকু ঠেলা দিতে দরজাটা কট করে খুলে গেল। ভেতরে ঢুকে প্রথমে চোখ পড়ল, কিরিস জানালার কাছে দাঁড়িয়ে আছে। সিগারেট ধরিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি খেলছে, যেন লিসি আসবে সেটা আগে থেকেই জানতো। কিরিস না ঘুরে বলল, জানতাম তুমি আনবে। লিসি চুপচাপ ট্রেটা টেবিলে রাখলো, মুখ ভার করে বলল, আপনার খাবার, এবার খেয়ে নিন, আমাকে আর বিরক্ত করবেন না। কিরিস ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো, চোখে এক অদ্ভুত দুষ্ট ঝিলিক। ধোয়ার রিং ছেড়ে হেসে বলল, তাহলে তুমি সত্যি রাগ করতে করতে আমার কথা শোনো লিসি শর্মা। লিসি চোখ ঘুরিয়ে বলল, আপনার আজব যুক্তি নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। কিরিস টেবিলের কাছে এসে প্লেটটা হাতে নিল, তারপর হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, তবুও শেষ পর্যন্ত আমার খাওয়াটা তোমার হাতে নির্ভর করছে, বুঝলে। কিরিসের চোখে সে অস্বস্তিকর দৃঢ় দৃষ্টি এড়িয়ে দ্রুত সে সরে গেল। লিসি কিন্তু বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি থামল না, বেশি কথা বাড়ালো না। কিরিসের সামনে টেবিলের ট্রে রেখে চলে যেতে ফিরল, কিন্তু হঠাৎ কিরিস হাত বাড়িয়ে তার কবজি ধরে চেপে ধরল। থামো। চমকে ঘুরে তাকাতেই সে ট্রে নিয়ে এসে বসিয়ে দিল নিজের পাশে। লিসি উঠতে গেলেও কিরিসের তাকানোর ভাব দেখে বুঝতে পেরেছে সে লিসিকে এখান থেকে যেতে দেবে না, বারণ করছে। কিরিসের চোখের দৃষ্টি লিসিকে আর নড়তে দিচ্ছে না। লিসি আর কিছু বলল না, বসে আছে। কিরিস প্লেট টেনে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করলো। লিসি চুপচাপ বসে চোখ এড়িয়ে তাকিয়ে আছে এদিক ওদিক। কিছুক্ষণ খাওয়ার পর কিরিস হালকা বিরক্তি নিয়ে বলল, ভালো লাগছে না। লিসি চোখ পাকিয়ে বলল, তাহলে আমাকে কেন বসিয়ে রেখেছেন। কিরিস চুপ করে তার দিকে তাকিয়ে রইল। হঠাৎ লিসি হাত বাড়িয়ে একটা চামচ ভরে দিল। এই যে, খেতে থাকুন। ওই দিকে দেখুন তো, একা একা খাচ্ছেন। কিরিস ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তাহলে তুমি খাও। লিসি গম্ভীর গলায় মাথা নাড়ল, না আমি খাবো না। কিরিস আরেকটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তাহলে জোর করেই খাওয়াবো। বলে একটানে চামচটা তার ঠোঁটে ঠেসে দিল। চিজি পাস্তা মুখে যেতে লিসি হাঁপ ছাড়ল, আর গালের পাশে পুরোটা লেগে গেছে। এটা কি করার ছিল। বিরক্তিতে কপাল কুঁচকে উঠল লিসির। সে হাত দিয়ে কোনো মতে মুছতে যাবে, তার আগে হঠাৎ কিরিস লিসির কাছে ঝুঁকে পড়ে কিরিসের হাত এসে থামিয়ে গেল ওর গালে। লিসি বুঝে ওঠার আগে কিরিস মুখটা এগিয়ে এনে ঠোঁটের পাশে লেগে থাকা সেই চিজ নিজের জিহ্বা দিয়ে চেটে নিল। লিসির চোখ বড় বড় হয়ে গেল অবাকে, গায়ের লোম সোজা হয়ে গেল, কিন্তু কিরিস থামল না। চোখের পলক ফেলবার আগেই তার ঠোঁট লিসির ঠোঁটে লেগে গেল। হঠাৎই ঠোঁটের স্বাদ মিলেমিশে গিয়ে কিরিসের গালেও ছড়িয়ে পড়ল সেই খাবারের গন্ধ আর স্বাদ। লিসি একেবারে স্তব্ধ হয়ে গেল, যেন শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। তার মনে হলো এ যেন একেবারে জ্ঞান হারানোর মতো অবস্থা। নিঃশ্বাস, ভয় আর অজানা অনুভূতি সব একসাথে গুলিয়ে গেল। কিরিস নিজের তৃপ্তি মিটিয়ে লিসির ঠোঁটের স্বাদ নিতে থাকে। লিসির গালে অধিকাংশ খাবার কিরিসের গালে চলে গেছে। খানিক পরে কিরিস লিসির ঠোঁট ছেড়ে দিল। কিরিসের ঠোঁট ছেড়ে যখন লিসি কোনো মতে নিজেকে সরিয়ে নিল, তখন দুজনে কিছুক্ষণের জন্য চুপ। ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু দুজনের দ্রুত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল।
লিসির চোখ কপালে ওঠার মতো অবস্থা। তার বুক কাঁপছে, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে কথাই যেন বেরোচ্ছে না। কিছুক্ষণ ক্রিসের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিল সে। হঠাৎ লিসি মুখ চেপে ধরে সামনের দিকে ঝুঁকে পড়ল, যেন বমি চলে আসবে। হা, ঠোঁটের কোণে ফিসফিস শব্দ বেরোলো। চোখ বুজে নিঃশ্বাস সামলাতে চেষ্টা করলো সে। ক্রিস হতভম্বের মতো তাকিয়ে রইল, কিন্তু একটাও কথা বলল না। এরপর মুখ নাড়িয়ে পাস্তা খেয়ে খেতে বলে, এবার মজা লাগছে। ক্রিসের কথায় লিজি অবাক হয়ে তাকিয়ে আছে। ভীষণ রাগ হচ্ছে তার কিরি এখন কিন্তু কিছু চেয়েও করতে পারছে না। ক্রিস ঠিক কি লেভেলের বেয়াদব তাই ভাবছে লিসি। তার গালে খাবার দিয়ে নিজে আবার তার গাল থেকে খাবার নিয়ে নেওয়া কোন ধরনের মহব্বত, তাই ভেবে বেসামাল লিসির মস্তিষ্ক। কিছুক্ষণ নিজের মধ্যে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। এরপর কোনো মতে নিজেকে সামলে উঠে দাঁড়ালো, টেবিলে রাখা ট্রেটা হাতে নিল, আর কিছু না বলে দ্রুত দরজার দিকে এগিয়ে গেল। পেছন থেকে ক্রিস ডাকতে যাচ্ছিল, কিন্তু মুখ খুলেও শব্দ বের করলো না। দরজার আড়ালে মিলিয়ে গেল লিসির পায়ের শব্দ। ঘরে রইল শুধু গলানো চিজের হালকা গন্ধ আর অদ্ভুত এক অস্বস্তিকর নীরবতা। ট্রেটা হাতে নিয়ে লিসি তাড়াহুড়া করে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে ট্রেটা একপাশে রেখে বিছানায় বসে পড়ল। বুকটা যেন ধড়ফড় করছে, ঠোঁট কাঁপছে, চোখের ভেতর পানি জমে উঠেছে। হাত দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেখল, মনে হলো এখনো ক্রিসের গরম নিঃশ্বাস আটকে আছে সেখানে। আল্লাহ, আমি কেন কিছু বলতে পারলাম না, কেন থামাতে পারলাম না? মনে মনে নিজেকে প্রশ্ন করল লিসি। মাথা ঘুরে আসছিল, যেন সত্যি বমি করে দেবে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে লাগলো, কিন্তু ভেতরে ভেতরে সেই মুহূর্তটা আবার বারবার ফিরে আসছিল। চিজের স্বাদ, ক্রিসের চোখের দৃষ্টি, আর তার ঠোঁটের জোর। অসহায়ভাবে চাদর টেনে মুখ ঢেকে নিল লিসি। না, এটা আমি কাউকে বলবো না, কিছুই বলবো না, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের ভিতরে সে জানতো, আজকের রাতটার পর কিছুই আর আগের মতো থাকবে না। ভেতরে নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল রায়চৌধুরী বাড়ির প্রতিটি কোণে। উঠোনে টকবকে রোদ এসে পড়েছে, হালকা বাতাসে গাছের পাতা ঝিরিঝিরি করছে, পাখির কিচিরমিচিরের সঙ্গে ভেসে আসছে। লিসি ঘরে বসে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল, চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ স্পষ্ট। রাতভর সে ঠিকমতো ঘুমাতে পারেনি, মাঝে মাঝে নিজের ঠোঁটে হাত বোলাচ্ছিল, তারপরে আবার অস্বস্তি হয়ে চুলে মন দিচ্ছিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে মনে মনে বলল, না, আমি এসব কিছু ভাববো না, সব ভুলে যাব। কিন্তু যতই এড়িয়ে যেতে চাইছিল, তত গতরাতে সেই মুহূর্তটা যেন নিঃশ্বাসের সঙ্গে মিশে ফিরে আসছিল। ঠিক তখনই বারান্দার পায়ের শব্দ, ভারী, দৃঢ়, একেবারে চেনা। লিসির বুক কেঁপে উঠল। চোখ চোখ তুলতেই দেখল ক্রিস ধীরে ধীরে হাঁটছে, হাতে ধোয়া ওটা কফির মগ নিয়ে। হালকা ধূসর শার্ট, গলায় খোলা বোতাম, এলোমেলো চুল। সকালের আলো তাকে আরো ভয়ঙ্কর রকম সুন্দর লাগছিল। দুজনের চোখ হঠাৎই একসঙ্গে আটকে গেল। কয়েক সেকেন্ডের নীরবতা। একদিকে লিসির কাঁপা বুক, অন্যদিকে ক্রিসের ঠোঁটে দুষ্টু হাসি। ক্রিস মগটা ঠোঁটে ঠেকিয়ে হালকা গলায় বলল, গুড মর্নিং। গুড মর্নিং, লিসি শর্মা। লিসি গলায় শব্দ আটকে এলো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দ্রুত চোখ নামিয়ে নিল। ঠোঁট কেঁপে উত্তরে শুধু বলল, মর্নিং। তারপর ব্যস্ত ভান করে আবার চুল আঁচড়াতে শুরু করলো। ক্রিস হেসে মগ থেকে এক চুমুক খেলো, কিছু না বলে সিঁড়ির দিকে এগোলো। তবে চলে যাওয়ার আগে একবার ঘুরে তাকালো। চোখে সেই অদ্ভুত দৃষ্টি, যেন রাতে যা ঘটেছে সেটা তার মনে এখনো আটকা। ডাইনিং রুমে বসেছে সকলে। লম্বা টেবিল জুড়ে সারি সারি প্লেট, গরম 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 লুচি, পরোটা, ডাল, সবজি সাজানো। হালকা কোলাহল চলছে, হাসি, গল্প, সকালের আলাপ। লিসি এসে একপাশে চুপচাপ বসলো। মনের মধ্যে এখনো টান। সে চেয়েছিল কারো নজরে না পড়তে, কিন্তু ঠিক বিপরীতে বসেই কিরিশ ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে চুপচাপ কফি নাড়াচ্ছে। পরিবারের বাকিরা গল্পে মশগুল, কেউ খেয়ালই করছে না লিসি আর ক্রিসের চোখাচোখি এড়িয়ে যাওয়ার চেষ্টা। ক্রিস মাঝে মধ্যে চোখ তুলে তাকাচ্ছিল, আর লিসি তড়িঘড়ি চামচে নেড়ে চেড়ে খেতে শুরু করেছিল, যেন ব্যস্ত। ঠিক এমন সময় এক কাজের মহিলা এসে বলল,
ছোট সাহেব, দুধটা দেব? কিস এক ঝলক লিসির দিকে তাকিয়ে উত্তর দিল, হুম, ওইদিকেই রাখো। লিসি হাত হঠাৎ থেমে গেল। মনে হলো কথাগুলো যেন শুধু কাজের মহিলার উদ্দেশ্য নয়, তার জন্য। বুকের ভেতর আবার অদ্ভুত এক ধকধকানি শুরু হলো। কিরিস কফির কাপে চুমুক দিয়ে বলে, মা, কালকে পাস্তা কিভাবে রান্না করেছিলে? ভীষণ মজা লেগেছিল। কিরিসের কথা শুনে লিসি পানি খেতে গিয়ে বিষম লেগে সুপ্রিয়া একটু বেশ অবাক হয়ে তাকায়, কারণ সচরাচর কিরিসের খাবারের প্রশংসা করে না। লিসিকে আরো বেশ সামনে নিয়ে বলে, তুমকো ক্যা হুয়া মামনি? কিছু না। সবার মাঝে হঠাৎই কিরিস চুপচাপ সালাদের টুকরো মুখে দিয়ে হালকা ভঙ্গিতে বলে উঠল, লিসি, তোমাকে ধন্যবাদ রাতে খাবার দেওয়ার জন্য। কথাটা এত হঠাৎ যে পুরো টেবিল আবার থমকে গেল। যে যার দিকে তাকিয়ে আছে যেন সবাই একসাথে শক খেল। লিসির মুখে স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। ঠোঁট কামড়ে চোখ নামিয়ে রাখার চেষ্টা করলো, কিন্তু তবুও ভেতরে অস্বস্তি লুকাতে পারল না। কিন্তু সেই মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে নরম গলায় বলল, বেশি ভাবতে হবে না লিসি। পানি খেতে উঠেছিল আর আমিও খেতে এসেছিলাম, তাই একটু খাবার গরম করে দিতে বলেছিলাম, সেটাই দিয়েছিল। কিরিসের গলায় স্বাভাবিকতা থাকায় টেবিলের সবাই ধীরে ধীরে হালকা হলো। যেটুকু অবাক আর সন্দেহ জমেছিল মুহূর্তে মিলিয়ে গেল হাসি ঠাট্টার আড্ডার ভেতর। তবে লিসির বুকের ভেতর ধুকপুকানি এখনো কমল না। তার মুখের সেই অস্থিরতায় রেখা কেবল কিরিসি পরিষ্কার দেখতে পেল। কিন্তু লিসি কিছু না বলে মাথা নিচু করে খেতে লাগলো। আজকের সকালটা যেন আগের সব সকালের থেকে আলাদা। ঘরের ভিড়েও অদ্ভুত নীরবতা লেগে আছে, কেবল তার আর কিরিসের মাঝে। খাওয়া দাওয়া শেষ, সবাই একসাথে বসে ড্রয়িং রুমে। সকালের আলোয় পরিবেশটা বেশ হালকা, হাসি ঠাট্টা গল্প আড্ডায় ভরপুর মুহূর্ত। কাবির আর রিহান কোনো একটা মজার ঘটনা শেয়ার করছে, বাকিরা তাতে হেসে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে হঠাৎ গাড়ির শব্দ। কারো খেয়াল ছিল না, তাই মুহূর্তেই সবার দৃষ্টি ঘুরল সেদিকে। দরজাটা খোলার সাথে সাথে ভেতরে পা রাখলেন একজন নারী, পাপড়ি। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, যেন কেউ বিশ্বাস করতে পারছিল না তিনি হঠাৎ এভাবে চলে আসবেন। সুপ্রিয়া চমকে উঠে দাঁড়ালো, পাপড়ি, তুই এ সময়? পাপড়ি হেসে বলল, কি হলো, অবাক হচ্ছিস কেন? আমি কি এ বাড়িতে আসতে পারি না? সুপ্রিয়া বলল, কেন পারবি না? আয় ভেতরে আয়, কতদিন বাদে এলি। পাপড়ি ভিতরে ঢুকে মির্জা বেগমকে দেখে সম্মানের সঙ্গে বললেন, ভালো আছেন মা? মির্জা বেগম মাথা নেড়ে উত্তর দিলেন। কাবির দৌড়ে গিয়ে এগিয়ে এলো, মুখে বিস্ময় আর আনন্দ একসাথে। খালামণি, আপনি আমাদের কিছুই জানালেন না কেন? পাপড়ি এসে বসে পড়ল সবার মাঝে। সবাই তাকে দেখে খুশি। কিছু যদিও খুব বেশি কথা বলল না, তবে তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়টা লুকালো না। চুপচাপ তাকিয়ে রইল পাপড়ির দিকে, তারপর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে মাথা নুইয়ে সম্মান জানালো। হালকা ঠাট্টা স্বরে আনোয়ার খবরের কাগজ ভাঁজ করে বলল, কি ব্যাপার শালিকা, হঠাৎ আমাদের বাসায় আসলে? তা কি মনে করে আসলেন? আনোয়ারের কথায় মৃদু হাসি দিয়ে পাপড়ি বলে, আরে দুলা ভাই, রাগ করবে না, রিহান বাবার বিয়েতে আসতে পারিনি কারণ অনুর আব্বু অসুস্থ হয়ে গিয়েছিল। প্রিয়া বলল, তা হয় ঠিক আছে, কিন্তু আপনার ছেলে কেন এলো না? সবাই ওকে খুঁজছিল। আনারুল বলল, প্রিয়া কিন্তু কথাটা ঠিক বলেছে। সুপ্রিয়া বলল, পাপড়ি, আসার আগে একবার বলতে পারতিস, আর একা এসেছিস? না, আমার সাথে আমার ছেলে এসেছে, আমি ওর মোটরসাইকেলে এসেছি। বড়রা নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের ভেতরকার পরিবেশ মুহূর্তে অন্যরকম রঙে রাঙা হলো। অপ্রত্যাশিত অতিথির আগমন যেন সকালের আড্ডায় নতুন উত্তেজনা যোগ করলো। উপরে ঘরে বসেছিল লিসি আর আরবি। নিচে সবার আড্ডার মধ্যে হঠাৎ এক নতুন গলার আওয়াজ কানে এলো। দুজনেই কৌতূহলী হয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। ঠিক তখনই বাইরে থেকে এক মোটরসাইকেলের শব্দ ভেসে এলো। মুহূর্ত পরে ভেতরে প্রবেশ করলো এক যুবক, অভি। দরজার ভেতর ঢুকেই তার চোখ সোজা গিয়ে পড়ল সিঁড়ি দিয়ে নামা লিসির উপর। এক সেকেন্ডের স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো অভি, তারপর
পর মুহূর্তে আর দেরি না করে সবার বিস্ময় উপেক্ষা করে সোজা এগিয়ে গিয়ে সিঁড়ির মাঝখানে লিসিকে জড়িয়ে ধরল। ঘরের সবাই হাঁ করে তাকিয়ে রইল, যেন কেউ বিশ্বাস করতে পারছে না চোখের সামনে যা ঘটেছে। সবার ভেতর সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলো কিরিস। তার দৃষ্টি এমন তীব্র হয়ে উঠল যে মনে হচ্ছিল এক্ষুনি আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে। চোখের রাগে আগুন জ্বলছে, যেন মুহূর্তেই ছিঁড়ে খেয়ে ফেলবে অভিকে। লিসি নিজেও অবাক হয়ে থমকে গেল। তার পাশে থাকা আরবি গাল হাঁ করে একবার কিরিসের দিকে আর একবার অভির দিকে তাকিয়ে রইল। কি হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না। অভি স্বাভাবিক আনন্দ ভরা কণ্ঠে বলে উঠল, লিসি জানো তুই এখানে কি করে? কতদিন তোকে দেখি না। আরে আমি তো অভি, ভুলে গেলি নাকি? এই শোনা মাত্র লিসির মুখের বিস্ময় খুশিতে বদলে গেল। চোখে আনন্দের ঝিলিক ছড়িয়ে বলল, আরে তুই, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরবি এবার একেবারে হতভম্ব হয়ে বলল, এই তোরা চিনিস একে অপরকে? ঘরের পরিবেশ মুহূর্তে অস্বাভাবিক ভারী হয়ে গেল। সবার চোখে কেবল বিস্ময় আর কিরিসের চোখে সেই ভয়ঙ্কর দহন, যা যেন কোনো সময় বিস্ফোরিত হতে পারে। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ঘরে মুহূর্তে নীরবতা নেমে এসেছে। সবার দৃষ্টি চাপা লিসির গায়ে লাগতেই সে দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করলো। লিসি তাড়াহুড়ো করে বলল, আরে ও আমার বেস্ট ফ্রেন্ড, একসাথে পড়তাম। ও নানু, প্লিজ কিছু বলো না এদেরকে। মির্জা বেগম এক পলক লিসির দিকে তাকিয়ে মুচকি হেসে ফেললেন। তার চোখে স্পষ্ট ছিল তিনি সবাইকেই জানেন, তাই স্বাভাবিক কণ্ঠে বললেন, আগে বলে দিলে তো এই সুন্দর দৃশ্যটা মিস করতাম মা। তার কথা শুনে পরিবেশটা কিছুটা হালকা হলো। সবাই একটু স্বাভাবিক হলো। বোঝা গেল ব্যাপারটা আসলেই কি। কিন্তু ঠিক তখনই কিরিস দাঁতে দাঁত চেপে ক্ষুদ্র গলায় বলে উঠল, কিরিস চোখ রাঙিয়ে বলল, হোয়াট ননসেন্স দিস। কখনো কোনো ফ্রেন্ড, বিশেষ করে ছেলে ফ্রেন্ড, তার মেয়ে ফ্রেন্ডকে জড়িয়ে ধরে না, তাও আবার পরিবারের সবার সামনে। বুঝতে পেরেছিস? পরের বার থেকে লিমিটের মধ্যে থাকবি অভি। শেষের শব্দটা উচ্চারণের ভঙ্গি এমন ছিল যে অভির নামটা যেন বিষ হয়ে ছিটকে এলো কিরিসের মুখ থেকে। অভির মুখের খুশি মুহূর্তেই মিলিয়ে গেল। সেও কিরিসের দিকে চোখ রাঙালো, কারণ অভি কোনোদিনই কিরিসকে পছন্দ করেনি, আর কিরিসও অভিকে সহ্য করতে পারে না। তাদের সম্পর্ক ছিল খালাতো ভাই, কিন্তু শত্রুতা অনেক পুরনো, ছোটবেলা থেকেই। সবাইয়ের নয়নের মনে ছিল কিরিস, অসংখ্য সাধনা আর দোয়া-দরুদের পাওয়া সন্তান। জন্ম থেকে আলাদা গুরুত্ব, আলাদা ভালোবাসা, আর সেখানে অভি ছিল একেবারে স্বাভাবিক, সাধারণ। এই বিশেষ না হওয়ায় অভির মনে শেকড়ে গড়ে ওঠে ঈর্ষা আর তিক্ততা। ছোট থেকেই সে দ্বন্দ্ব, প্রতিযোগিতা, একে অপরের সহ্য করতে না পারে ইতিহাস আজ আবার যেন নতুন করে মাথা তুলল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে উঠল। শুধু কিরিস আর অভির দৃষ্টির লড়াই ঘরটাকে ভারী করে তুলছিল। কিন্তু দুজনের মধ্যে কেউ আরেক ধাপ এগোলো না, কারণ চারপাশে সবাই বসে আছে। সবাই জানে এই দুই খালাতো ভাইয়ের খুব একটা বনিবনা নেই, তবে সেটা কখনো প্রকাশ্য টেবিলে বা আড্ডায় বয়ে আনে না তারা, বরং ভদ্রতার মুখোশ ধরে রাখে, যেন সবার সামনে সম্মানের অভাব না ঘটে। আজও তাই হলো। কিরিস তার রাগ গিলে ফেললো, শুধু চোখের আগুনটা এক মুহূর্তের জন্য নিভল না। অভিও ঠোঁট চেপে রইল। ভেতরে তীব্র জ্বালা থাকলেও বাইরে মুচকি হাসি টেনে নিজের আসন গ্রহণ করলো। পরিবারে বাকিরা পরিস্থিতি বুঝলো, কেউ বুঝলো না। সবাই এমন ভান করলো যেন কিছুই হয়নি, কিন্তু বোঝা যাচ্ছিল আসল গল্পটা ভেতরে ভেতরে অনেক গভীর। আরবি লিসির পাশে বসে ফিসফিস করলো, ওরে বাবা, এটা বাইরে যতটা স্বাভাবিক, ভেতরে ঠিক উল্টোটাই। লিসি কিছু বলল না, শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে নিচে তাকিয়ে রইল। তার বুকের ভেতর এক অচেনা অস্থিরতা জন্ম নিল। সবাই যখন গল্প করতে ব্যস্ত, আড্ডার পরিবেশ একটু হালকা হতেই অভি সরাসরি লিসির দিকে তাকিয়ে বলল, তুই কিন্তু একদম বদলাসনি রে লিসি, ঠিক আগের মতোই আছিস, শুধু একটু বেশি সুন্দর লাগছে। লিসি একটু হেসে বলল, তুই বা কম কিসে, আগের মতোই একই রকম পাগলু। তবে হ্যাঁ, বাইকটা বেশ দারুণ হয়েছে তোর। অভি হেসে উঠল, আরে মনে আছে কলেজের থেকে বেরোনোর সময় আমি তোকে বলতাম একদিন তোকে বাইকে বসিয়ে ঘুরবো, সেটা তো এখনো বাকি রয়ে গেল। অভির কথা শুনে লিসি খিলখিল করে হেসে উঠল। আরবি একেবারে
চোখ গোল করে তাকিয়ে আছে। মানে তোমরা একসাথে কলেজে পড়ছো? এটাই তো আগে শুনি নাই। লিসি স্বাভাবিক ভঙ্গিতে মাথা নেড়ে হেসে বলল, হুম, আমরা অনেক আগে থেকে চিনি একে অপরকে। অভি আমার খুব কাছের বন্ধু ছিল। কথাটা এত সহজভাবে বললেও ঘরের এক কোণে বসে থাকা ক্রিসের বুকটা গরম কয়লার মতো জ্বলতে লাগলো। তার দৃষ্টি ভারী হয়ে শুধু লিসির উপরে আটকে রইল। ঠোঁট শক্ত করে চেপে ধরেছে, যেন নিজের ভেতরের আগ্নেয়গিরিটা নিয়ন্ত্রণ করছে। বাকিরা হাসি ঠাট্টায় মেতে গেল। ক্রিসের সেই দৃষ্টি ভাই লিসি স্পষ্ট টের পেল। তার হাসিটা মুহূর্তে থমকে গেল। বুকের ভেতর আবার অস্থিরতা জন্ম নিল। অভি আর লিসির আলাপ চলছিল, হাসাহাসি, পুরোনো দিনের গল্প। বাকিরাও শুনে মজা পাচ্ছে। হঠাৎ টেবিলে থমথমে একটা বিরতি নামলো। ক্রিস হেলান দিয়ে বসে একদম গম্ভীর মুখে পাপড়ির দিকে তাকিয়ে বলল, খালামণি, আপনি কি করতে এসেছিলেন সেটা যদি একটু বলতেন, তাহলে হয়তো এই বন্ধুত্বের আলাপ থেকে আমি একটু বাঁচতে পারতাম। কথাটা এতটা হঠাৎ আর কষাঘাতের মতো এলো যে চারপাশে নিস্তব্ধ হয়ে গেল। লিসির হাসি মুহূর্তে ম্লান হয়ে গেল, গাল হালকা লাল হয়ে উঠছিল। অভি চোখে ক্রিসের দৃষ্টি চাপাটা পড়তেই সে একটু অপ্রস্তুত হয়ে গেল। পাপড়ি ক্রিসের কথায় ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নিল। সে জানতো ক্রিস কখনো সরাসরি না বললেও তার ভেতরে ঝড় বয়ে যায়। এবার ব্যতিক্রম হলো না। পাপড়ি শান্ত গলায় বলল, আসলে আমি শুধু একটু দেখা করতে আসিনি। এখানে আসার বিশেষ কারণ হচ্ছে অনুর এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে, তাই বলতে এসেছি। সবাইকে কার্ড বলা যায়, কিন্তু তোদের কি যায়? কার্ডে বলা যায়, কিন্তু তোদের কি বলা যায়? বোন হোস না আমার? আনোয়ার একটু নড়েচড়ে বসে কণ্ঠে কটাক্ষ মেশানো কৌতুক করে বলল, তা ছেলে কি? তুমি তো আমাদের অনুকে বিয়ে দিয়ে দেবে মনে হয়, ভদ্র তামাশা করে। পাপড়ি কৌশলে মাথা নাড়লেন, সেটা না দুলা ভাই, ছেলেটা ইঞ্জিনিয়ার, অফিসে চাকরি করে। মির্জা বেগম কণ্ঠে সান্ত্বনা রেখে বললেন, বাহ, তাহলে তো ভালো। ছেলের আশপাশ কেমন সব দেখে নিয়েছো তো?